যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। তাই সকালটা অনেকে অনেকভাবে দেখছে। কেউ দেখছে যে একেবারে সপ্তাহের শেষ দিন, অর্থাৎ খুবই কর্মব্যস্ত একটা দিন, এবং কর্মব্যস্ত দিনের পরেই অর্থাৎ পরের দিন শুক্রবার চলে আসবে, অনেক ছুটি, অনেক আনন্দ। এবং অনেকেই দেখছেন যে এখনো বেলা করে ঘুমাতে যাবেন হয়তো অনেকে, অথবা অনেকে অনেকভাবেই ভাবছেন। যাই হোক, সকালটার একটা চমৎকার শুরু হওয়া খুব গুরুত্বপূর্ণ। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ সকালে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। শুরুতেই যে কাজটি করব, যেমনটা বলছিলাম যে সকালে শুরুটা সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ, সেই হিসেবে একটু দেখে নেব যে আসলে ইতিহাসের এই দিনে আজ কোন শুভ ঘটনাগুলো ঘটেছিল। আজ বৃহস্পতিবার 11 মার্চ 2021, 26 ফাল্গুন 1427 বঙ্গাব্দ, 26 রজব 1442 হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 69তম ও অধিবর্ষে 70তম দিন। 1585 খ্রিস্টাব্দের এই দিনে সম্রাট আকবরের ফরমানে আমির ফাতেউল্লাহ সিরাজে উদ্ভাবিত বাংলা ফসলি সন প্রবর্তিত হয়। উল্লেখ্য, এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন। 1876 সালের এই দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিষ্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন। ব্রিটিশ রাজ পরিবার বাংলা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে 1934 সালের এই দিনে। 1956 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেতা ও লেখক রবার্ট লেভেল্যান্ড। স্কটিশ ফুটবল খেলোয়াড় নীল আলেকজান্ডার জন্মগ্রহণ করেন 1978 সালের এই দিনে। অলিভিয়া ওয়াইল্ড, যিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক, তার জন্ম হয় 1984 সালের এই দিনে। 1940 সালের এই দিনে মারা যান রুশ নাট্যকার ও ঔপন্যাসিক মিখাইল বুলগাকভ। বাঙালি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ মৃত্যুবরণ করেন 1980 সালের এই দিনে। 2003 সালের এই দিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেখছিলাম কি ঘটেছিল ইতিহাসের এই দিনে। ঠিক যেভাবে শুরু করেছিলাম সেভাবে বলতে চাই যে আসলে সকাল শুরুর জন্য কিন্তু একটা চমৎকার শুরু হওয়া দরকার। সেক্ষেত্রে শরীরচর্চা হতে পারে, খুব চমৎকার একটা কাজ হতে পারে। এবং সকালের শুরুটা যখন কর্মব্যস্ত হচ্ছে, সারাদিন কর্মক্ষম থাকার জন্য এবং সবসময় শরীরকে ফিট রাখার জন্য এক্সারসাইজের কোনো বিকল্প নেই। সুতরাং এবং এই এক্সারসাইজের সাথে কিন্তু সবচেয়ে বড় এক্সারসাইজ এবং সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ভালো যেই শরীরচর্চা, সেটি হলো যোগা। চলুন আমাদের নিয়মিত শো যোগা শোতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন রুলি, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের যোগা। আজকের যোগাতে আমরা একটি আসন এবং একটা মুদ্রা নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে থাকবে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে ভালো থাকার একটা টিপস, যেটা অনুসরণ করলে আমরা সুস্থ থাকব, প্রাণবন্ত থাকব, সেই সঙ্গে আমাদের শারীরিক মানসিকভাবে আমরা চাঙ্গা থাকব। তো আজকের যে আসন, সেই আসনটা হচ্ছে খুব মজার আসন। এটা আমরা সব সময় খেয়ে থাকি একটা প্রাণী, মাছ। সেই মাছের সঙ্গে সাদৃশ্য আছে এই ধরনের একটা আসন আমরা করব, এবং এটাকে বলা হয় মৎস্যাসন। মৎস্য থেকে মৎস্যাসন। এই আসনের নামকরণের ইতিহাস হচ্ছে এরকম: আমাদের সাধক, বুজুর্গ, মুনি, ঋষি যারা সাধনা জগতে সাধনা করেন, তারা বিশেষ দমের প্রক্রিয়া, যেটাকে কুম্ভক বলা হয়, কুম্ভক প্রক্রিয়ায় এই মৎস্যাসন করে জলের উপরে, পানির উপরে ভাসতে পারতেন, অনেকক্ষণ থাকতে পারতেন। এই জন্য এটাকে বলা হয় মৎস্যাসন। তবে আমরা জলে ভাসার জন্য এই আসন করছি না, আমাদের দরকারও নাই। আমরা আধুনিক মানুষ, আমরা সংসার করতে চাই, দৈনন্দিন কাজকর্ম যা আছে সেগুলোকে করতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। দ্যাটস ইনাফ আমাদের জন্য। তো এই শান্তিতে থাকার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। এই কুম্ভক প্রক্রিয়া নাই, যে জটিল প্রক্রিয়া সেগুলোতে না, জাস্ট শরীরটাকে সুস্থ রাখার জন্য, গ্ল্যান্ডগুলোকে ভালো রাখার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। তো আজকের আসন মৎস্যাসন, দ্য ফিশ পোশ্চার, ফিশ পোজ। তো এই মৎস্যাসন কিভাবে করতে হয়?
প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা আপনাদেরকে দেখাবেন, বিষয়টা সহজ করে দেবেন। প্রসেসটা খুব সহজ। আমরা পদ্মাসনে প্রথমে বসবো, তারপর পদ্মাসন থেকে ধীরে ধীরে কোণের উপর ভর করে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ে তারপর আস্তে আস্তে বিশেষ প্রক্রিয়ায় আমাদের মাথাটাকে আমরা বেন্ড করব। বেন্ড করে আমাদের বুকটাকে প্রসারিত করব, উপরের দিকে তুলব। তারপরে আমাদের হাত দিয়ে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলগুলোকে আমরা ধরবো। যখন দেখবো বিষয়টা সহজ লাগবে। এখন প্রসেসটা আপাতত আগাম জানিয়ে রাখলাম যাতে করতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের মৎস্যাসন। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপর ধীরে ধীরে আমরা পাটাকে ছাড়িয়ে নিয়ে যাব এবং প্রসেসটাকে আবার ফলো করব। এই হচ্ছে আমাদের মৎস্যাসন, ফিশ পশ্চার। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এবার একটু প্রস্তুতি গ্রহণ করি। আমাদের পদ্মাসন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে প্রিয় দর্শক, পদ্মাসন করার জন্য আমরা প্রথমে দণ্ডাসনে বসবো, অর্থাৎ দুপা সামনে ছড়িয়ে মেরুদণ্ড স্ট্রেট করে দুহাত দেহের দুপাশে থাকবে। এই পজিশন থেকে আমরা পদ্মাসন করব। এবার আমরা আমাদের ডান পাটাকে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে যে উরুর উপর দিয়ে নিয়ে চমৎকারভাবে আমরা রেখে দেবো। আমাদের গোড়ালিটাকে পেটের দিকে রাখার চেষ্টা করব। এরপর অন্য পাটাকে আমরা তুলে ফেলি, বাম পা। রিল্যাক্সভাবে আপনি তুলবেন। মেরুদণ্ড স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট। এবার এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। কোণের উপর ভর করে ধীরে ধীরে আমরা শুয়ে পড়ব। এবার তাহলে আমরা একটু শুয়ে পড়ি। আস্তে আস্তে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই হাতটাকে আমরা মাথার পাশে নিয়ে আসব। কেন? যাতে আমরা আমাদের বুকটাকে প্রসারিত করতে পারি, মাথাটাকে বেন্ড করতে পারি। এই জন্য আমাদের হাত দুটোকে আমরা মাথার পাশে নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনি খেয়াল করে দেখবেন এই আসন করার সময় যাতে মাথাটা আপনি বেন্ড করতে পারেন, সেই সঙ্গে বুকটাকে প্রসারিত করতে পারেন। এই কারণে হাতটাকে এই পজিশনে নিয়ে আসে। হাতের আঙ্গুলগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে, আমরা দেখছি ভেতরের দিকে থাকছে আঙ্গুলগুলো। এটা সহজ করার জন্য, আসনটাকে সহজ করার জন্য নানানভাবে আপনি মাথাটাকে তুলতে পারেন। এটা একটা প্রসেস। তো এবার আমরা ধীরে ধীরে মাথাটাকে বেন্ড করার চেষ্টা করি যতটুকু পারি। বলে মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করলাম। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি। ধরার চেষ্টা করি। চমৎকার, একদম মাছের নেয়া। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। এরপর আমরা হাত দুটোকে আবার মাথার পাশে নিয়ে আসবো। মাথার পাশে নিয়ে আসি হাত দুটোকে, অর্থাৎ মাথাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ এই পজিশন থেকে। এবার আস্তে আস্তে মাথাটাকে ছাড়িয়ে নেই। হাত দুটো দেহের দুপাশে চলে গেল। এবার ডান পা আমরা ছাড়িয়ে নিলাম, বাম পা ছাড়িয়ে নিই। পাটাকে সোজা করে দিই। এক পা ছেড়ে দেন, আরেক পা ছেড়ে দেন। রিল্যাক্স। এই হলো একবার। এবার আস্তে আস্তে আমরা আস্তে আস্তে উঠে বসি। আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনে চলে আসি। আস্তে আস্তে উঠে বসি, আস্তে আস্তে উঠে বসি। শোয়া থেকে ওঠার নির্ধারিত নিয়ম অনুসারে আমরা উঠে পড়ব। এই হলো আমাদের মৎস্যাসন একবার। আমরা এটাকে আরেকবার দেখব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। আবারও আমরা প্রস্তুতি গ্রহণ করি। এবার দণ্ডাসনে বসেন। দণ্ডাসন আরেকবার একটু দেখছি প্রিয় দর্শক। দণ্ডাসনে বসলাম, এটাকে বলা হয়, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে দিলাম, দুই হাত দেহের দুপাশে। দিস ইজ দণ্ডাসন। এবার আমরা ডান পাটাকে ভাঁজ করে নেব, বাম পাটাকে ভাঁজ করে নেব, অর্থাৎ পদ্মাসন করব। বাম পা তুলে ফিরে ক্রস লেগড পদ্মাসন, দুই পা এরকম ক্রস করে। এবার কোণের উপর ধীরে ধীরে ভর করে আমরা শুয়ে পড়ব। এবার ধীরে ধীরে শুয়ে পড়ি। এই গেল একটা স্টেজ। এবার হাত দুটিকে আমরা মাথার পাশে নিয়ে আসি। হাতের আঙ্গুলগুলো থাকছে এইদিকে, ভেতরের দিকে। এবার আস্তে আস্তে মাথাটাকে বেন্ড করি। মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করি যতটুকু পারি। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি পায়ের। এই জায়গাটা কিন্তু প্রসারিত হচ্ছে। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকছি। এবার হাত দুটিকে আবার সামনে নিয়ে আসি মাথাটাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে আমরা মাথাটাকে ছাড়িয়ে নেই। এবার হাত দেহের দুপাশে যাচ্ছে, ধীরে ধীরে পাটাকেও আমরা ছেড়ে দিচ্ছি।
হ্যাঁ, পাটাকে ছেড়ে দেন, হ্যাঁ, ডান পা বাম পা, হ্যাঁ, ছেড়ে দেন, রিল্যাক্স। আপনি চাইলে এই অবস্থা থেকে উঠে এসেও আপনি মৎস্যাসন থেকে আপনি ডিরেক্ট উঠে পড়লেন, উঠে তারপরে আপনি পাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ, নানানভাবে করা যায়। তো যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইভাবে করে নেন। এবার আস্তে আস্তে উঠে বসুন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা দেখলাম মৎস্যাসন। এই মৎস্যাসনটা হচ্ছে এমন একটা আসন যে আসন হাঁপানির জন্য চমৎকার কাজ করে। যারা হাঁপানি থেকে নিরাময় লাভ করতে চান এই আসনটাকে অনুশীলন করবেন। কেন? কারণ এটা আমাদের ফুসফুসটাকে এক্সপান্ড করে, বেশি পরিমাণ আমাদের যে অ্যালভিওলাই আছে অ্যালভিওগুলোকে শক্তিশালী করে, প্রচুর পরিমাণ বায়ু ধারণ করতে পারে, ফুসফুস শক্তিশালী হয়, দম নেওয়াটা সহজ হয়। তো এটাকে আমরা অনুশীলনে অব্যাহত রাখবো। মৎস্যাসন হাঁপানি থেকে মুক্ত থাকার জন্য আর কি লাভ হয় এই আসন যখন আপনি চর্চা করছেন, মৎস্যাসন, ফিশ পশ্চার, থাইরয়েড গ্ল্যান্ড, গলার যে থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে এটার সঙ্গে সংশ্লিষ্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ডটাকে, টনসিল ইটস এ গ্ল্যান্ড, এটাকে কখনোই অসুস্থ রাখতে দেবেন না, অর্থাৎ টনসিলের যত্নায়ন করতে হবে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেটা করি না। টনসিল গ্ল্যান্ড, টনসিলটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা সেটাকে শক্তিশালী রাখতে সহযোগিতা করে। তো এটা সুস্থ মানে হচ্ছে আপনি অনেক দিক থেকে সুস্থ থাকবেন। তো থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, পিটিউটারি গ্ল্যান্ড, আমাদের যে মস্তিষ্কের যে পিটিউটারি গ্ল্যান্ড, ইটস কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড, সব গ্ল্যান্ডগুলোকে, সব গ্রন্থিগুলোকে কন্ট্রোল করে। তো এই গ্ল্যান্ডগুলো ভালো থাকে যখন আপনি মৎস্যাসন অনুশীলন করেন। সুতরাং আমাদের যে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম, এই এন্ডোক্রাইন সিস্টেমটাকে ভালো রাখার চমৎকার একটা উপায় হচ্ছে মৎস্যাসন। এটাকে আমরা অনুশীলন করব। তারপরে যাদের হাঁপানির কথা তো আমরা আগেই বললাম, হাঁপানি, সর্দি, কাশি, ব্রনকাইটিস, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন, উপকার পাবেন। মৎস্যাসনে দেখবেন যখন আপনি এটা করছেন তখন কি হয়, যে আপনার পায়ের এক্সারসাইজ হচ্ছে, মানে রিবের এক্সারসাইজ হচ্ছে, ফুসফুসের এক্সারসাইজ, সর্বাঙ্গেরই মোটামুটি এক্সারসাইজ, হাতে টান লাগছে, পায়ে টান লাগছে, সব জায়গায় কিন্তু এক্সারসাইজ হচ্ছে। সুতরাং এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি সর্দি, কাশি, ব্রনকাইটিস থেকে নিরাময় লাভ করার জন্য। সেই সঙ্গে আপনি দেখবেন যে যাদের ঘাড়ে অনেক সময় পেইন হয় তাদের জন্য কিন্তু উপকারী, কিন্তু এটাকে করতে হবে সাবধানে। যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে এটাকে সাবধানে করতে হবে, কোনো এক্সপার্টের সহযোগিতায় করবেন অথবা বিরত থাকবেন, কারণ সঠিকভাবে না করলে আপনি ঘাড়ে আঘাতও পেতে পারেন। এটাকে একটু মনে রাখবেন। ঘাড় ব্যথার জন্য ভালো, কিন্তু এক্সপার্টের সহযোগিতা এটাকে করবেন, কারণ তিনি বুঝবেন যে আপনার কতটুকু ব্যান্ড হলে সুবিধা হবে, কতটুকু ব্যান্ড না হলে আপনার হবে না। এই জিনিসগুলো তিনি ভালো করে জানবেন, তার সহযোগিতা করবেন। তারপরে ঘাড়, কাঁধ, মেরুদণ্ডের দুই পাশের যে পেশি, স্নায়ু, এগুলোকে কিন্তু সুস্থ রাখে। এদের বুকের গঠন সুদৃশ্য নয়, সুঠাম নয়, সুন্দর নয়, তাদের বুকের গঠনটাকে সুঠাম করে, সুন্দর করে, সর্বোপরি দেহটাকে ভালো রাখে। এই জন্য আমরা এই আসনের অনুশীলন করব, দ্য ফিশ পশ্চার, মৎস্যাসন। এবং আসন করা অবস্থায় এই যে আমরা আসনের সর্বশেষ যে স্টেজ, সেই স্টেজে গিয়েই আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যেই উপকারগুলো আমরা বললাম, অর্থাৎ মনোছবি দেখতে হবে। এই মনোছবি যত দেখবেন তত আপনার উপকারটা বেশি হবে। এই আমাদের মৎস্যাসন গেল। এবার আমরা ধীরে ধীরে মুদ্রার দিকে অগ্রসর হব। আজকে আমরা যোগাতে আমরা আগেই বলেছি আসন, প্রাণায়াম, মুদ্রা, ক্রিয়া, নানান ধরনের বিষয় বস্তু রয়েছে। তার মধ্যে মুদ্রা হচ্ছে একটা বিষয়। মুদ্রা এটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে এবং সেই সঙ্গে নানান ধরনের শরীরের, মনের উপকার সাধন করে। তো এই মুদ্রা আমরা এখন অনুশীলন করব। আজকে একটা মুদ্রা, এবং সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। মহামুদ্রা, যে মুদ্রা অনুশীলন করলে আমাদের শরীরের গ্ল্যান্ডের উপকার হবে, সেই সঙ্গে শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো। তার আগে একটা সাবধানবাণী হচ্ছে, মুদ্রা, ক্রিয়া, এই ধরনের বিষয়গুলো অনুশীলন করার জন্য অবশ্যই দক্ষ প্রশিক্ষকের সহযোগিতা নেবেন, কারণ এখানে অনেক বিষয়াদি আছে যেটা শুধুমাত্র বলে হবে না, এটা হাতে কলমে দেখাতে হবে। সেটার মাত্রা যিনি করছেন তার কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। সব কিছু মিলিয়ে একজন প্রশিক্ষক অথবা একজন ডাক্তারের সহযোগিতায় যদি আপনি করতে পারেন, বিশেষ করে আপনার অসুখ বিসুখের বিষয়ে আলাপ করে তারপরে যোগা প্রশিক্ষকের সহযোগিতায় করেন, তখন মুদ্রাগুলো আপনার জন্য সহজ। আর যদি মনে করেন যে না, এত
কিছু করা যাবে না, তাহলে মুদ্রা অভ্যাস সহজ যেগুলো আছে সেগুলো করবেন, কিন্তু জটিলগুলোতে আমরা যেন না যাই। কারণ যেটা করব সেটার জন্য উপকার আমি পেতে পারি, সেটা থেকে যেন উল্টাপাল্টা করে আমার উপকারের পরিবর্তে যেন আমরা অপকারটা না নিয়ে আসি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন যে মুদ্রাটা দেখছি সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। এবার আমরা মহামুদ্রা দেখব, এবং এই মুদ্রাটা 12 বছরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, তাদের জন্য নিষেধ। 12 বছরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, এর উপরে যারা আছেন তারা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুদ্রা মহামুদ্রা। আমরা কি করব, পজিশন নিয়ে বসে পড়ি। হ্যাঁ, আমরা প্রথমে দণ্ডাসনে বসবো। হ্যাঁ, একটু দণ্ডাসনে বসি। মহামুদ্রা করার জন্য প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম। দণ্ডাসন মানেই হচ্ছে মেরুদণ্ড সোজা করে 2 হাত দেহের দুপাশে রেখে 2 পা সামনে ছড়িয়ে দিয়ে বসা, এই হচ্ছে দণ্ডাসন। এবার 2 হাত দিয়ে আমরা আমাদের পায়ের আঙ্গুল ধরবো। হ্যাঁ, একটু সামনের দিকে ঝুঁকে। এটা গেল একটা স্টেজ। হ্যাঁ, এবার একটু স্বাভাবিক অবস্থায় থাকেন, আমরা একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক। ব্যাখ্যা করলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, একটু স্বাভাবিক অবস্থায় দেহের দুপাশে 2 হাত নিয়ে রাখেন। হ্যাঁ, একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক, আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে আমরা অনুশীলনটি করছি। মহামুদ্রাটা করার আগে 2-1টা বিষয় ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে, এর আগে আমরা একটা পর্বে অশ্বিনী মুদ্রা নামে একটা মুদ্রা দেখিয়েছিলাম, এই মুদ্রাটার সহযোগিতা লাগবে। তারপরে জালান্দার বন্ধ নামে আরেকটা বিষয় আমরা অনুশীলন করেছিলাম, চিবুকটাকে কণ্ঠকোপে নিবদ্ধ করে, এটাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়া। এই 3টা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে এই মুদ্রাটা অনুশীলন করার জন্য। তো প্রথমে আমরা যেটা করব, আমরা 2 হাত সামনে ছড়িয়ে আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করব। তারপরে আমাদের যে চিবুক আছে এই চিবুকটা আমাদের কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করে রাখব। এটাই হচ্ছে জালান্দার বন্ধ। আমরা চিবুকটাকে এখানে রাখলাম। তারপরে আমরা যে কাজটা করব এই অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা মানে হচ্ছে আপনার যে মলদ্বার আছে এই মলদ্বারটাকে টাইট করা, রিল্যাক্স করা, টাইট রিল্যাক্স, সংকুচন প্রসারণ, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। মলদ্বারটাকে আপনি টাইট করে রাখবেন, ছেড়ে দেবেন, টাইট করা, ছেড়ে দেয়, এটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। এরপরে আপনি কি করবেন, এই অশ্বিনী মুদ্রা যখন আমরা করব, যখন এই মুদ্রাটা আমরা অনুশীলন করছি মহামুদ্রা, অশ্বিনী মুদ্রা করব অর্থাৎ মলদ্বারটাকে টাইট করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মলদ্বারটাকে টাইট করছি, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে, আমরা ছোটবেলায় অনেক সময় দুষ্টমি করে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটা করতে হবে। মলদ্বারটাকে সংকুচন করছেন, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমাদেরকে করতে হবে কখন, যখন আমরা বলবো এই প্রক্রিয়ায়। চলুন তাহলে শুরু করা যাক মহামুদ্রা। আমরা এবার 2 হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ধরি। হ্যাঁ, তো এই মহামুদ্রাটা আমরা 1 পা করে করব, 2 পা করে না করে 1 পা করি। 2 পা করে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে ডান পাটাকে ভাঁজ করে নিই। হ্যাঁ, ডান পাটাকে ভাঁজ করি। হ্যাঁ, ডান পা ভাঁজ করি। গুড। এবার আপনার পায়ের আঙ্গুলটা আমরা ধরবো। হ্যাঁ, এবার ধরেন। প্রিয় দর্শক, আমরা একটা পা ভাঁজ করে নিলাম। প্রথমে ডান পা হতে পারে, বাম পা হতে পারে। আমরা ডান পা দিয়ে শুরু করলাম, হাত দিয়ে আমরা বুড়ো আঙ্গুল ধরলাম। এবার এই চিবুকটাকে আমরা কণ্ঠকূপে নিবদ্ধ করব। হ্যাঁ, গলার এই জায়গায় যেখানে একটা গর্ত আছে সেই গর্তের জায়গায় আমরা নিয়ে যাব। এবার দম নিতে নিতে আমাদের মলদ্বারটাকে আমরা সংকুচিত করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাব। দম নেওয়া শেষ হয়ে গেল। এবার আপনি এই যে মলদ্বারটাকে টাইট করে রেখেছেন এটাকে ছেড়ে দেন, পেটটাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন এবং আস্তে আস্তে মাথাটাকে তুলে ফেলেন। হ্যাঁ, তুলে ফেলেন। এই হচ্ছে 1 রাউন্ড। কি করলাম, মলদ্বারটাকে সংকুচিত করলাম, হ্যাঁ, পেটটাকে ভেতরের দিকে নিয়ে গেলাম, হ্যাঁ, তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে দিলাম। চিবুক কণ্ঠকূপে গেল, মলদ্বার সংকুচিত হলো, পেটটা ভেতরের দিকে গেল, 1 রাউন্ড হয়ে তারপর আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলাম, 1 রাউন্ড হয়ে গেল। এইভাবে আপনাকে ডান দিকে কমপক্ষে 5 থেকে 10 বার করবেন। এরপরে আপনি বাম দিকে করবেন, সহজ করে করবেন। প্রথমে ডান দিকে করলেন, তারপরে বাম দিকে। এবার আমরা একটু বাম দিকে দেখবো। হ্যাঁ, এবার বাম পাটাকে আমরা ভাঁজ করে নিই, বাম পাটাকে ভাঁজ করে নিই ধীরে ধীরে। হ্যাঁ, এবার হাত দিয়ে আমরা পায়ের বুড়ো আঙ্গুল ধরার চেষ্টা করি।
এবার জালান্দর বন্ধ অর্থাৎ চিবুকটাকে কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করি। এবার আমাদের মলদারটাকে সংকুচিত করি এবং সেই সঙ্গে পেটটাকে ভিতরের দিকে নিয়ে যাই দম নিতে নিতে। হ্যাঁ, করলাম। এবার আস্তে আস্তে কি করি, আমাদের মলদারটাকে আমরা ছেড়ে দিই, রিল্যাক্স করে দিই, পেটটাকে স্বাভাবিক অবস্থায় রাখি, আস্তে আস্তে চিবুকটাকে কণ্ঠকূপ থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। হ্যাঁ, এবার আমরা বাম দিকে দেখলাম। এবার আস্তে আস্তে হাত ছেড়ে দিন, স্বাভাবিক অবস্থায় সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসে। তাহলে প্রিয় দর্শক, আমরা ডান দিকেও দেখলাম, বাম দিকেও দেখলাম। বাম দিকেও আপনি কি করবেন, 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করবেন। তো প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে অনুশীলন করবেন। তাহলেই আমাদের আজকের যে মহামুদ্রা, সেই মহামুদ্রাটা অনুশীলন হয়ে যাবে। কি উপকার হবে এই মুদ্রা করা অবস্থায়? প্রিয় দর্শক, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে, মনের চোখে দেখতে হবে যে আমার এই উপকার হচ্ছে। কি উপকার হয়? নারী পুরুষ নির্বিশেষে উভয়ের যে প্রজনন তন্ত্র আছে সেটার উপকার হয়। প্রজনন তন্ত্র রিলেটেড যে সমস্যা আছে সেটা দূর হবে। দাম্পত্য জীবনের অনেক সমস্যা আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে। প্রজননতন্ত্রের অনেক সমস্যা আপনার দূর হয়ে যাবে। যারা মনে করেন যে না, আপনার এই যে লাইফটাকে এনজয় করতে চান, তাদের জন্য উপকারী। কারণ প্রজননতন্ত্রের দুর্বলতার কারণেই কিন্তু আপনার দাম্পত্য জীবনটা সুখের হয় না, সুন্দর হয় না। তো এই পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, সেটাকে শক্তিশালী করার জন্য নারী পুরুষ সবার জন্যই এই মুদ্রাটা দরকার। সুপ্তিস্খলন হ্রাস করে যাদের নাইট ডিসচার্জ হয়, বিশেষ করে ছেলেদের যাদের এই প্রবলেমটা হয়, তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন। অর্থাৎ জৈবিক বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অহেতুক উত্তেজনা, অহেতুক জৈবিক চাহিদা, এই ধরনের বিষয়গুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। জৈবিক প্রয়োজনে আপনি যখন প্রয়োজন ফিল করবেন, বৈধভাবে সেটাকে আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ারটা আপনার কাছে থাকবে। এই জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। আর এই মুদ্রা অনুশীলন করার সময় আপনি দেখেছেন যে এটা শুধুমাত্র আমাদের যে অশ্বিনী মুদ্রা অর্থাৎ পেরিনিয়াম রিলেটেড অথবা গোনাড রিলেটেড অঙ্গের যে উপকার হচ্ছে তা না, অন্যান্য অঙ্গেরও কিন্তু ব্যায়াম হচ্ছে। পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, তারপরে হাত সামনের দিকে যাচ্ছে, হাতের এক্সারসাইজ হচ্ছে। শরীরের অন্যান্য যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হয়। তো সুতরাং আমরা এটাকে, এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি, যাতে অন্যান্য অঙ্গগুলোরও, বিশেষ করে পায়ের হাতের শক্তি বৃদ্ধি পায়, সেটার ক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলনে রাখতে পারি। এবং এই মুদ্রাটা আপনি যখন করছেন, তখন মুদ্রা মানেই হচ্ছে আনন্দ ছাপ। যা করলে দেহ মনে অসীম আনন্দ বর্ধিত হয়, সেটাই হচ্ছে মুদ্রা। মেয়েদের জন্য খুবই উপকারী একটা মুদ্রা হচ্ছে এই মহামুদ্রা। মেয়েদের ওভারি সুস্থ থাকে, এবং আমরা জানি যে ওভারি সুস্থ থাকাই মানেই হচ্ছে যে আপনি সুস্থ এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। মেয়েদের অনেক সময় পিরিয়ডকালীন নানান জটিলতা সৃষ্টি হয়, তাদের জন্য কিন্তু উপকারী। অর্থাৎ ঋতুস্রাবজনিত সমস্যা থেকে এই মহামুদ্রা আমাদেরকে মুক্তি দেয়। তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের যাদের সমস্যা আছে, আপনি যখনই এই জালান্দার বন্ধ করছেন, তখন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপকার হচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের উপকারের জন্য আমরা এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি। সেই সঙ্গে কনস্টিপেশন, কুষ্ঠবদ্ধতা যাদের আছে, লিভারের সমস্যা যাদের আছে, পাইলসের সমস্যা যাদের আছে, তারাও এটাকে অনুশীলনে রাখতে পারেন। পাইলস কিন্তু একটা কষ্টকর বিষয়, যাদের হয় তারা এর যন্ত্রণাটা বুঝতে পারেন। তো পাইলসের সমস্যার ক্ষেত্রেও আমরা এই মহামুদ্রাটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। তাহলে আমাদের একটা আসন গেল, একটা মুদ্রা গেল। এবার আমরা ন্যাচারোপ্যাথিতে চলে আসি, প্রাকৃতিকভাবে ভালো থাকার উপায় নিয়ে। প্রিয় দর্শক, আমরা বাসে যাতায়াত করি, হ্যাঁ, গাড়িতে চড়ি, কিন্তু অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় যে বাসে গেলে বমি হয়ে যায়। তো এক্ষেত্রে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি ভালো থাকতে পারেন, বমি না করে থাকতে পারেন, সেটার জন্য একটা ব্যবস্থা আছে, আপনি প্রয়োগ করে দেখতে পারেন। সবার ক্ষেত্রে সব প্রাকৃতিক টিপস যে একইভাবে কাজ করবে তা না, কারণ এক এক বডি স্ট্রাকচার এক এক ধরনের, এক একজনের। সেই সঙ্গে কেউ একটা জিনিস খেয়ে হজম করতে পারেন, আরেকজন সেটা পারেন না। তো যে টিপস আপনার জন্য প্রযোজ্য সেটাকে করবেন, দেখবেন যে আপনি উপকার পাবেন। তার মধ্যে একটা হচ্ছে যে বাসে চড়ার আগে আমরা অনেকেই কিন্তু নানান ধরনের ওষুধ খাই। ওষুধ খাবেন ভালো কথা, কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আছে। খেলেন একটার জন্য, উপকার হলো ঠিক আছে, কিন্তু আরো অন্যান্য অঙ্গের অসুবিধা করে বসলো। তো এই জন্য ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শক্রমে খাবেন, এবং যত কম খাওয়া যায় তত ভালো। কি করেন? আপনি তো চাই খান, আমরা সবাই বাংলাদেশের মানুষ যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চা খাই। চায়ের সঙ্গে একটা উপাদান দিয়ে দেন,
আপনি যখন ভ্রমণ করবেন, বাসে চড়বেন, বাসে চড়ার আগে এক কাপ চা খেয়ে নেন, লিকার চা, দুধ চাও না, আবার চিনি দিয়ে চাও না, লিকার চা। এটার মধ্যে সেটা গ্রিন টি হতে পারে। তো গ্রিন টির মধ্যে আপনি কি করেন, আর যদি গ্রিন টি আপনার কাছে না থাকে, গ্রিন টি কিন্তু সবচেয়ে ভালো টি, চায়ের রাজা হচ্ছে এই সবুজ চা, এটা 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 খাবেন। যদি এটা কোনো কারণে না পাওয়া যায়, আপনি ব্ল্যাক টি যদি খান, ব্ল্যাক টির মধ্যে কি করেন, আদা কুচি কুচি করে 1 চামচ দিয়ে দেন। এই আদা চা খেয়ে যদি আপনি বাসে ওঠেন, আশা করা যায় যে আপনার এই বমির যে সমস্যা আছে, এটা থেকে ধীরে ধীরে আপনি উদ্ধার পাবেন। এটাকে অনুশীলন রাখতে পারেন, অনুসরণ করে দেখতে পারেন যাদের সমস্যা হয়। তো প্রিয় দর্শক, আজকের আসন প্রাণায়াম এটা আমরা অনুশীলন অব্যাহত রাখবো। সেই সঙ্গে যদি আপনার বমির সমস্যা থাকে, এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ দেহের অধিকারী হন, প্রশান্ত মনের অধিকারী হন এবং সুখী একটা জীবন উপভোগ করেন। আল্লাহ হাফেজ। দেখছিলাম আমাদের নিয়মিত যোগা শো। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আরো নানা আয়োজন সঙ্গে থাকছে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন নিউজ 24। আপনাদের সাথে আছি আমি রিশাদ হাসান এবং চলছে আজ সকালের বাংলাদেশ। এবারে আমরা যে কাজটি করব সেটি হলো সংবাদপত্রের পাতায় চোখ রাখবো এবং দেখে নিব আজ দেশ এবং দেশের বাইরের প্রধান প্রধান পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বিষে ভরা ঢাকার বাতাস, চট্টগ্রামে সোনা কারবারিদের টোপ, ফ্রি টিকিট ও হাত খরচ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে বিব্রত ও ক্ষুব্ধ কেন্দ্র, দ্রুত ব্যবস্থার ইঙ্গিত, মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন। তারা সেখানে শিরোনাম করছে ফরহাদের 13 মিনিট এবং চট্টগ্রাম কারাগারের নিরাপত্তা, মামলা হামলার দাবিতে নাটক ঝুলছে বিজেপি। এরপর রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের যে শিরোনাম, তারা বলছে কারা ঘটাচ্ছে সংঘাত, কারা দিচ্ছে অস্ত্র, আসছে কঠোর সিদ্ধান্ত। একই সাথে শিরোনাম করেছে মশা মারতে দক্ষিণে ব্যাং, উত্তরে ড্রোন। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি সান। ডেইলি সান পত্রিকা আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে মেট্রো রেল ওপেন্স ইন ডিসেম্বর। তার পাশাপাশি রয়েছে দি ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনাম করেছে ফিয়ার্স অফ ফ্রেশ সার্চ গ্রোয়িং। এরপর আমার হাতে রয়েছে দি হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস আজ যে শিরোনামটি করেছে সেখানে বলছে কোঅর্ডিনেশন টু বুস্ট ইন্ডিয়াস ভ্যাকসিন আউটপুট। এরপর আমার হাতে রয়েছে দি নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলছে 1.9 ট্রিলিয়ন ভাইরাস রিলিফ প্ল্যান টু ভাস্টলি এক্সপ্যান্ড ইউএস সেফটি নেট। সবশেষ আমার হাতে রয়েছে দি গার্ডিয়ান। দি গার্ডিয়ান আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে হাউস পাসেস বাইডেন্স 1.9 ট্রিলিয়ন বিল প্রজেক্ট টু স্ল্যাশ ইউএস পভার্টি ইন 2021। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো সেগুলোর শিরোনাম। এবারে আমরা বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যে অতিথি যুক্ত হচ্ছেন তিনি হলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, 21 পদকপ্রাপ্ত অজয় দাশগুপ্ত। অজয় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে যাব সেটি হলো যে বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ যে শিরোনামটি করেছে বিষে ভরা ঢাকার বাতাস, অর্থাৎ দূষিত শহরের তালিকায় বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থান প্রথম দ্বিতীয় এর ভেতরেই রয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি, আসলে কি বলবেন? আমি তো সাউন্ড, ধন্যবাদ, খুবই অস্পষ্ট সাউন্ড। আমি ঠিক প্রশ্নটা আবার যদি একটু বলেন। আমরা একটু জানতে চাচ্ছি বিষে ভরা ঢাকার বাতাস, অর্থাৎ এতদিন পর্যন্ত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে একেবারেই শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, আমরা একেবারেই শোনা যাচ্ছে না। আমি আরেকবার একটু প্রশ্নটি করছি, ঢাকার বাতাস বিষে ভরা অর্থাৎ দূষিত বাতাসের, জি হ্যাঁ হ্যাঁ, ঢাকার বাতাস, আবহাওয়া বা মশা, অনেকগুলো পরিবেশ সংক্রান্ত সমস্যা কিন্তু আমাদের সামনে। করোনার শুরুর পরের দিকে শুধু ঢাকা না, সারা দেশে আমাদের পরিবেশ নিয়ে কতগুলো জরিপ ভিত্তিক বা সরেজমিন পর্যবেক্ষণ ভিত্তিক প্রতিবেদন আমরা দেখেছি।
যেমন রমনা পার্কের খবর দেখেছি যে গাছপালা আরো সবুজ হয়েছে, এরকম খবর ছিল। চিড়িয়াখানার খবর ছিল যে প্রাণী, দর্শক যেহেতু যাচ্ছে না, চিড়িয়াখানার পরিবেশ মানে প্রাণীগুলোর জন্য অনেক উন্নত হয়েছে, তারা স্বচ্ছন্দে বিচরণ করছে, অনেক নতুন পশু সেখানে প্রাণী জন্ম হয়েছে এবং তারা বেশ স্বচ্ছন্দে ছোট প্রাণীগুলো খেলাধুলা করছে, এরকম খবর আমরা দেখেছি। ঢাকার বাইরেও আমাদের গাজীপুর এলাকার বনাঞ্চল, সেখানের খবর দেখেছি। কিন্তু হঠাৎ করেই এই যে বিষে ভরা ঢাকার বাতাস, এইটা খুবই কিন্তু আমাদের উদ্বিগ্ন করে। প্রথমত এই 3-4 মাসের মধ্যে এতটা পরিবর্তন ঘটে গেল, সেটা কেন, সেটারও কিন্তু অনুসন্ধান করা দরকার। যে আমরা এই যে মশা, আমরা এই ঢাকার আশপাশের বা ঢাকার ভেতরের জলাশয়, এগুলো এই করোনা কালে অনেকটা দূষণ কমে এসেছিল, এই ধরনের খবর কিন্তু আমরা দেখেছি। তারপরে গত 3-4 মাসে খাল উদ্ধার, বুড়িগঙ্গার যেসব জায়গা জবরদখল করা হয়েছিল সেগুলো, বা শীতলক্ষা, তুরাগ, অনেকগুলো অভিযান আমরা দেখেছি। তারপরে মশা বেড়েছে। আমার মনে হয় যে ঢাকার আবহাওয়া, পরিবেশ, মানে আকাশ, এটা আমাদের অবশ্যই পর্যবেক্ষণ একটা হয়েছে যে খারাপ হচ্ছে। এখন প্রতিকারের জায়গাগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। সিটি কর্পোরেশন, মনে হয় যে এই যে 2টা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে, ঢাকা বড় 2 কোটি প্রায় লোক কিংবা আশপাশের থেকে প্রতিদিন মানুষ আসছে, ঢাকার বাইরে অনেক দূর থেকে আসছে, রাজধানীতে বহু কাজ থাকে, মানুষের জনজীবন স্বাভাবিক হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের শহরে এই যে নগর কর্তৃপক্ষ, তাদের এখন আর এই অন্য যে পেশা, তার নিজ নিজ যে পেশা যদি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, কোনো কিছুর দিকে তাকানোর কিন্তু আর অবকাশ নেই। তাদের কিন্তু যে শহরের দায়িত্ব নিয়েছেন, নগরপিতা বলে আমরা বা নিজেদের তারা যেভাবে বলতে চান বলুন, কিন্তু তাদের দায়িত্ব হবে, কাউন্সিলরের দায়িত্ব হবে ব্যবসা বাণিজ্য কোথায় কার ঠিকাদারি কাজে বকরা নিতে হবে, ভাগ নিতে হবে, ঠিকাদারি তদারক করতে হবে, কিংবা এই জিকে শামীমদের মতো ঠিকাদারদের সঙ্গে সখ্যতা করতে হবে। এগুলোর পরিবর্তে ঢাকার যারা দায়িত্ব নিয়েছেন, সেটা পরিবহনের দায়িত্ব হোক, সেটা নগর পরিচালনার দায়িত্ব হোক, সেটা রাজপথ ঠিকঠাক রাখার দায়িত্ব হোক, কিংবা খাল উদ্ধার পরিষ্কার রাখা, কিংবা এই নদীগুলো সেগুলো সংরক্ষণ, নদীকে দূষণ ঘটাতে না পারে সেটা নিশ্চিত করা, এগুলো এখন মানে সার্বক্ষণিক দায়িত্ব হওয়া উচিত বলে আমি মনে করি। এই ক্ষেত্রে গাফিলতির কোনো সুযোগ নাই, কারণ আমরা উন্নয়নশীল দেশ, সর্বোন্নত দেশ থেকে এই উন্নয়নশীল দেশের অবস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে কিন্তু আপনার এই জলবায়ু, সেইটার যে প্রতিঘাত, অভিঘাত, সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই এই পরিবেশ নির্মল রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। নদীপথগুলো একটা বড় সম্পদ আমাদের। ঢাকার আশপাশে 4টা নদী আছে, আমাদের অনেকগুলো খাল আছে, এগুলো যদি আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, তবে এটা যদি সিটি কর্পোরেশন কিংবা সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাদের না, জনগণেরও দায়িত্ব আছে। অজয় দাশগুপ্ত, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। হঠাৎই করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য সেবা বিভাগ বলছে যে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে। আপনি এই বিষয়ে কি বলবেন? এটা একটা ব্যাখ্যা তো অবশ্যই বাড়ছে, 7-10 দিন ধরে 1000 ছাড়িয়ে গেছে গতকালে। এটা তো একটা উদ্বেগের ব্যাপার যে আমরা মনে করছিলাম যে নিয়ন্ত্রণে এসেছে, তবে এত মানে যারা বলছে যে এই যে মানুষ পর্যটনে যাচ্ছে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় কি পর্যটনে যারা যাচ্ছে এবং সেখান থেকে ফেরত আসছে তাদের কি মনিটর করছে যে তারা সংক্রমণ ঘটাচ্ছে কিনা ফেরত এসে, বা তাদের মধ্যে কতজন আক্রান্ত হয়েছে বা সংক্রমণ ঘটার লক্ষণ নিয়ে কতজন পর্যটন কেন্দ্রে গেছে এবং সেখানে কতজনের মধ্যে ছড়িয়েছে? এগুলো তাহলে বলতে হবে যে পর্যটনে যাওয়ার কারণে কক্সবাজারে এই মার্চের প্রথম সপ্তাহে
7 লাখ লোক গিয়েছে, 7 লাখের মধ্যে 20 জনের করোনার লক্ষণ ছিল, সেই 20 জন আরো 700 জনের মধ্যে ছড়িয়েছে। এই ফাইন্ডিংসটা তাদের আছে কিনা সেটা নিয়ে যদি বলেন কোনো সমস্যা নেই, কিন্তু সেটা ছাড়া যদি ঢালাও ভাবে বলেন যে এখানে জমায়েত হচ্ছে, জমায়েত কিন্তু সব জায়গায় হচ্ছে, শুধু পর্যটনে না তো। আর করোনা এমন একটা ব্যাধি, সেটা ব্যাংকে কাজে গিয়ে ঘটাতে পারে, রাজপথে বাসে ট্রেনে উঠলে ঘটাতে পারে, নৌপথে ঘটাতে পারে, কিংবা এই যে কোচিং সেন্টার গুলো চালু হচ্ছে, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছি কিন্তু কোচিং সেন্টার চালু আছে, কোথায় ঘটাচ্ছে সেটার কিন্তু কোনো ফাইন্ডিং স্বাস্থ্য দপ্তরও বলছে না, সংশ্লিষ্ট অন্য কেউ বলছে না। আমি বলবো যে সুনির্দিষ্ট কারণ জানা থাকলে বলুন, না হলে এমন কোনো মন্তব্য করা আমাদের উচিত হবে না যেটা শুধু মানুষকে বিভ্রান্ত করে। অবশ্যই উদ্বেগের ব্যাপার, এবং যেটা নিয়ন্ত্রণে এসেছে সেই নিয়ন্ত্রণটা আমাদের ধরে রাখতে হবে। একই সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, তার মধ্যেই হঠাৎ এই সংক্রমণের বৃদ্ধি, এই দুটো বিষয়কে আপনি আসলে কিভাবে দেখছেন? প্রশ্নটা কিন্তু স্পষ্ট হলো না আর কি। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এরই মধ্যে সংক্রমণও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো খোলার সময়টা তো 1 বছর পুরো বন্ধ হয়ে আছে, কিছু কিছু অনলাইনে বা অন্যভাবে আমরা চালানোর চেষ্টা করেছি, কিন্তু কাঙ্ক্ষিত এই যে শিশু কিশোর বা বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক, গবেষক এবং লেখক অজয় দাশগুপ্ত। তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি কথা বলছিলেন যে আমাদের পরিবেশ, ঢাকার বাতাস এবং একই সঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধি যে আসলে উদ্বেগের বিষয়, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। তবে এই মুহূর্তে আমরা সংবাদপত্রের পাতা থেকে চোখ রাখতে চাই আজকের রাশিফলের দিকে। আজকের রাশিফল জানাবেন ডক্টর কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে, তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনে সূর্য উদিত হবে, যার ফলে মনোবল জনবল বৃদ্ধি পাবে, এমনকি শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। সেই সঙ্গে আজকের দিনে রোপণ করা বৃক্ষ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন জয়লাভ করবেন তেমনি এক্সট্রাঅর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। তাছাড়া পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের সুনাম যশ বসের মন জুগিয়ে চলতে সহযোগিতা করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার সঙ্গে
সঙ্গে মিত্রতা করার জন্য আগ্রহান্বিত থাকবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। মনে রাখবেন, অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলে প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, এমনকি অচল ব্যবসা সচল হয়ে ওঠায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন দুঃখের আগমন ঘটতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। এমনকি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হতে পারে বা লোকসান গুনতে হতে পারে। সেই সঙ্গে সংকটকালে শত্রু ও বিরোধী পক্ষরা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে, যার ফলে আপনি নাজেহাল হয়ে পড়তে পারেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। আর সেই সাথে যদি আমার ঘরের আশপাশে অর্থাৎ আমাদের ঘরবাড়ির আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে মশার যে উৎপাত সেটি থেকে আমরাও কিছুটা রক্ষা পেতে পারি। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি এবং একই সঙ্গে রাস্তা পারাপারের সময় অবশ্যই ট্রাফিক আইন মেনে চলি।